স্যার, সেনাপ্রধানের বক্তব্যের পরে প্রধান উপদেষ্টার পদত্যাগের একটা গুঞ্জন শোনা যাচ্ছে এবং নাহিদ ইসলাম এনসিপির যিনি প্রধান, তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। কোন কোন পত্রিকায় ছোট্ট করে লিখেছে যে প্রধান উপদেষ্টা যদি স্বাধীন সার্বভৌমভাবে কাজ করতে না পারেন তিনি পদত্যাগ করবেন, এই ধরনের একটা গুঞ্জন শোনা গেছিল। সেনা প্রধানের এই বক্তব্যের পর প্রধান উপদেষ্টার বর্তমান অবস্থা কি একটু যদি আপনি ব্যাখ্যা করেন স্যার। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী তারা দেশ মাতৃকার জন্য জান দিতে প্রস্তুত, জীবন বাজি রেখে অনার কোড তাদের আছে, সেই শপথ গ্রহণ করে তারা এখানে এই সার্ভিসে এসছেন। আপনার সেই রকম একটি প্রস্তুতি যেখানে আছে, সেখানে তাদেরকে আপনি ডার্কে রেখে তাদের ঘরে বন্দুক রেখে আপনি পাখি শিকার করবেন, এবং এটি নির্ভয়া ক্ষেত্র বাংলাদেশের মানুষ আপনার প্রথমে সহজ সরল ভাবে এক ধরনের প্রাইড নিয়ে, যে একমাত্র নোবেল লরেট বাংলাদেশের সান অফ দ্য সয়েল, তাকে দুহাত মানে উইথ ওপেন আর্মস তারা কিন্তু তাকে ওয়েলকাম করছে। কিন্তু এই 9 মাসে তিনি আমাদের এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন, মোহমুক্তি প্রায় ঘটে গেছে। এখন মানে সম্মান ইজ্জতের সঙ্গে আমাদের তো জাতীয় একটা প্রেস্টিজ আছে, প্রাইড আছে। আমরা চাই না যে কোনো অবস্থায় আমাদের এই একমাত্র নোবেল লরেট তিনি অসম্মানিত। তিনি একজন মুরব্বী মানুষ, যথেষ্ট বয়স হয়েছে। অন্য ব্যক্তি হলে অনেক আগেই তিনি রিটায়ার করে পাবলিক লাইফ থেকে চলে যেতেন। যদিও আমাদের একটা বিশেষ মুহূর্তে, বিশেষ সময়ে, জাতির প্রয়োজনে তিনি সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন এই গুরু দায়িত্ব বহন করার জন্য। এনাফ ইজ এনাফ, টাইম ইজ আপ, টাইম টু গো। জি, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, যে বক্তব্য আসলে সেনাপ্রধান দিয়েছেন তার মানে তো তিনি আর তার মতো কাজ করতে পারার কোনো সুযোগ আসলেই নেই। তিনি যে করতে চেয়েছেন, বন্দর দিতে চেয়েছেন, তিনি করিডোর করতে চেয়েছেন, তিনি ম্যাটিকুলাস ডিজাইনের পার্ট হিসেবে অনেক কিছু করতে চেয়েছেন বা করেছেন, উদ্যোগ নিয়েছেন, সেগুলো আসলে হতে পারে না, হওয়া উচিত নয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে গুঞ্জনটা এক ধরনের ঠিকই আছে, পদত্যাগ করলে উনি হয়তো আরো সম্মানিত হতেন। এখন যে কথাটি বলতে চাই, সব আতঙ্কের বিষয়, অনেকে আতঙ্কিত, অনেকে শেয়ার করছেন, অনেকে কমেন্টসে নিশ্চয়ই জানাচ্ছেন যে আমাদের পার্বত্য অঞ্চলের সেনাবাহিনী, মার্কিন সেনাবাহিনী দেখা গেছে, আমাদের সেনাবাহিনীও দেখা গেছে, সেখানে আরাকান সেনাবাহিনীও দেখা গেছে। এইটা নিয়ে কিন্তু দেশবাসী উদ্বিগ্ন। তাহলে কি মার্কিন সেনারা অলরেডি ঢুকে গেল, নাকি তারা একটা ট্রেনিং দিচ্ছিল? বলা হচ্ছে ফায়ার সার্ভিসকে, আমাদের ফায়ার সার্ভিসকে ওখানে ট্রেনিং দেওয়ার কি যৌক্তিকতা থাকতে পারে? জনগণের যে আতঙ্ক, সেই জায়গা থেকে আপনি যদি একটু বলেন স্যার, এটা আসলে কি, বিষয়টা কি? দেখুন, এটা বেসিক্যালি একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সারসাইজ। এখন ধরুন, ডিজাস্টার কখন ঘটে? এটি মনুষ্য সৃষ্ট হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। আর যেই বেল্টে, সেখানে মনুষ্য এবং প্রাকৃতিক দুর্যোগ দুটোই ঘটবার সম্ভাবনা শতভাগ। তো সেই কারণে আমি অন্তত অবাক হইনি। আর রীতিমতো ফ্রন্ট লাইন তো সেটা আপনার এই যে আমাদের আন্তর্জাতিক সীমারেখা, সেখানে যুদ্ধ চলছে প্রতিদিন। এই গত সপ্তাহ আপনার আকাশ থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। নেপিডো যে নিয়ন্ত্রিত আপনার বিমান বাহিনী, তারা কিন্তু আরাকান আর্মির উপরে, আরাকান আর্মির যে অবস্থানের উপরে বোমা বর্ষণ করেছে। ইটস অনগোয়িং, মানে ওয়ার সিচুয়েশন। তো সেখানে কেউ যদি আহত হয়ে সীমান্ত অতিক্রম করে আমাদের এখানে আসে, তাদের তো সেবা শুশ্রূষা করতে হবে। আমরা তো মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি জাতি, এবং আমরা সেই কারণেই প্রায় এই যে লক্ষ লক্ষ আপনার রোহিঙ্গা আমাদের এখানে সীমান্ত অতিক্রম করে এসছেন, তাদের আমরা আশ্রয় দিয়েছি, তাদের মেহমানদারি করছি। এবং সেই ট্র্যাডিশন শেখ হাসিনা যা উন্মুক্ত করেছিলেন, তার ধারাবাহিকতায় প্রফেসর ইউনূসও কিন্তু দয়ার শরীর, কারণ দুজনই বাংলায় কথা বলেন। এবং আমাদের এখানে যারা জাতীয় চেতনার লোক, ইসলামী মূল্যবোধ সম্পন্ন লোক, সবাই কিন্তু এই মেহমানদারি নিয়ে কোন রকমের প্রশ্ন তোলেননি। সবাই মনে করেছেন তারা আমাদের মুসলিম ভ্রাতৃ যে চেতনা আছে, সেই চিন্তা থেকে
সেই দৃষ্টিকোণ থেকে তারা কিন্তু ওয়েলকাম করেছে। এখন এই 5 অগাস্টের বিপ্লবের পরেও কিন্তু 80,000-এরও বেশি রোহিঙ্গা কে আমরা আশ্রয় দিয়েছি, এবং কিন্তু বাড়ছে, কমছে না। এই প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে পুরো আপনার এই রাখাইন প্রভিন্সে ওষুধ খাওয়ানোর মতো কোনো রোহিঙ্গা খুঁজে পাওয়া যাবে। সবাই উত্তর আরাকান, মানে এই যে চট্টগ্রাম অঞ্চলটা কিন্তু উত্তর আরাকান ঐতিহাসিক ভাবে। ফলে মিয়ানমার যে ক্লেমটা করতো আপনার এই ফেনী নদী থেকে নাফ এস্টুয়ারি পর্যন্ত পুরো এলাকা কিন্তু ঐতিহাসিক ভাবে মিয়ানমারের অংশ, যেহেতু আরাকান রাজ্য তারা জয় করেছে। এটা উত্তর আরাকান, বিয়ন্ড নাফ এস্টুয়ারি, দক্ষিণ আরাকান, এই দৃষ্টিকোণ। যার সেনাবাহিনীর কথাটা যেটা বলি, উৎকণ্ঠা, এটা যদি এক কথা বলেন, তার মানে তারা আমাদেরকে প্রশিক্ষণ দিতে এসছে ডিজাস্টার ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, রেখে চলে যাবে। এইটা কি জাতির কাছে এক ধরনের প্রকাশ করা উচিত ছিল না সেনাবাহিনীর পক্ষ থেকে অথবা সরকারের পক্ষ থেকে, যে আমাদের অমুক সংগঠনকে, ফায়ার সার্ভিসকে ট্রেনিং দেওয়ার জন্য কতজন 3,000 বা নাকি 32 জন কতজন সেনাবাহিনী আর্মি অফিসার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসছেন, আমি সংখ্যাটা ভুলে গেছি, এবং সেই কারণে মানুষ এটা সবাই অ্যাবজর্ব করে ফেলবে, ঠিকই আছে। কিন্তু হঠাৎ করে এখন যে দৃশ্যমান হওয়ার কারণে জনগণ কিন্তু আতঙ্কিত হয়ে গেছে যে মার্কিন সেনাবাহিনী কি বাংলাদেশে ঢুকেছে, এই ধরনের একটা কথা প্রচলিত আছে। সেখানে আরাকান আর্মিরাও আছে। আরাকান আর্মি এখানে থাকার উদ্দেশ্যটা কি? তারা জলকিলি করতে এসছেন, এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সিস্টার জেনারেলের ভাষায় অনেকের শ্বশুরবাড়ি এখানে, তো জামাই শ্বশুরবাড়িতে আসবে, এটাতে অবাক হওয়ার কি আছে? সেই হিসেবে এসছে তাহলে আমাদের আত্মীয়রা আমাদের দেশে এসছেন। জি, আত্মীয়রা এসছেন আমাদের দেশে। ভালো ভালো। আচ্ছা, এখন স্যার ওই নির্বাচনের কথাটা একটু বলি। আচ্ছা, আমি কিছু প্রশ্ন একটু পড়ে নিই, তাহলে একটু সুবিধা হবে। নোমান আমার দেশটাতে ইয়াসমিন আজমিরি তিনি বলেছেন, জয় হোক স্বাধীনতার পক্ষের শক্তির। ধন্যবাদ আপনাকে। নোমান তিনি বলেছেন, আমার দেশটাতে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। ধন্যবাদ আপনাকে। মারিয়া ওবায়দ তিনি বলছেন, পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতি শোনা যায়, আর তার কতটুকু সত্য একটু বলবেন। এই যে কথাটি আমরা এখন আলোচনা করছিলাম, রায় বাহাদুর ইউনুস পদত্যাগের কথা ভাবছে বলেছে নাহিদ ইসলাম। আচ্ছা, ইউনুসের কিডা পায়ে ধরেছে ক্ষমতায় থাকতে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কেউ পায়ে ধরেনি। জসিম, দেশ বিক্রির চক্রান্ত রুখে দাও জনতা। ধন্যবাদ আপনাকে। দর্শক কিন্তু দর্শক বলতে দেশবাসী ভাবছেন। সুমন ইসলাম, জীবনে কোনোদিন সেন্ট মার্টিন যাই নেই, এখন কি পাসপোর্ট লাগবে, সেই বিষয়টা পরিষ্কার করা দরকার। এই পাসপোর্টও যেতে পারবেন কিনা সেটা অনিশ্চিত হয়ে গেছে। হ্যাঁ, পাসপোর্ট থাকলে যে যেতে পারবেন, ভিসা পাবেন না, এই ধরনের একটা আশঙ্কা তৈরি হয়েছে। দেবু, বাংলাদেশের মানুষের হুঁশ ফিরবে যখন সব হারাবে তখন, কিন্তু কিছুই করার থাকবে না তখন। চোখের জলই হবে বাংলাদেশের মানুষের সঙ্গী, ফিলিস্তিনি জনগণের মতো দুরবস্থা হবে তাদের। আচ্ছা, এখন বলা হচ্ছে যে আমাদের অনেক কিছু নাকি দেয়া হয়ে গেছে, অনেক কথা শুনতে পাই, জানি না। ইয়াং বেঙ্গল সেনার প্রধানের বিরোধিতার পরেও আরাকান আর্মি এবং আমেরিকান আর্মির যৌথ মহড়ার কারণ কি? হ্যাঁ, এটা আর একটা প্রশ্ন। হ্যাঁ, তারপরে রয়েছেন আরো দর্শক মন্ডলী, আপনারা একটু কাইন্ডলি শেয়ার করে দেবেন। এস কে নাহিদ তিনি বলছেন, তাহলে সেনাবাহিনী, ওয়াকার, মুনাফিক এরা কি করেছে এতদিন জনগণ? হ্যাঁ, ওই জনগণ বলতে চাচ্ছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে তো একটা বলা উচিত ছিল, বক্তব্য প্রয়োজন ছিল। ইউনুস সাহেব, ওয়াকারের 20 দাঁত ভেঙে দিবে ছাত্র সমাজ। আচ্ছা, এটা আবার কি? পিন্টু চন্দ্রশীল তিনি বলছেন, আমি মনে করি এখন সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করা উচিত। সেনা প্রধানের উপর, সেনাবাহিনীর উপর দেশের মানুষের যে আপামর মানুষের এত আস্থা এর আগে কখনো আর ছিল না। দেশের মানুষ চাচ্ছে যে সেনাবাহিনী যদি ক্ষমতাটা নিয়ে দেশকে উদ্ধার করেন। লোভী ইউনুস এমডি পোস্টেই ছাড়তে চায় নাই, আর সে কি সরকারের পোস্ট ছাড়বে? এই যে আরেক কথা, সিম্প্যাথি নেওয়ার নাটক শুরু করেছে মানুষ, নাটক দেখার চান্স পাবে। ধন্যবাদ আপনাকে। ভি বলেছেন, ঢাকা
ঢাকার ঢাকার বাংলাদেশের এই অবস্থায় বুদ্ধিজীবীদের কি ভূমিকা পালন করা উচিত? চুপচাপ থাকা উচিত, তারা কোনো কথা বলবেন না। আমাদের সলিমুল্লাহ স্যার চুপ আছেন, আমাদের ফরাদ মাজার সাহেব চুপ আছেন, আমাদের আনু মোহাম্মদ সাহেব চুপ আছেন, সবাই কিন্তু ওনারা চুপচাপ, ওনারা এটা নিয়ে কোনো কথা বলেননি, বলবেনও না। কারণ ওনারা সেনাবাহিনীর সেনাবাহিনীর প্রধানকে ভবিষ্যতে কাঠগড়ায় দাঁড়াতে হবে এমনিতেও, এই জন্য ওনাকে এখনই ক্ষমতা নেওয়াটা উচিত বলে অনেকে মনে করেন। মানে সেনাবাহিনী যদি ক্ষমতাটা নিয়ে নেয়, দেশবাসী এক ধরনের স্বস্তি বোধ করবেন। জসিম ইউনুস এনসিপির লোক, নিরপেক্ষ না, তার আন্ডারে নির্বাচন হবে না। হ্যাঁ, দুজন উপদেষ্টা রয়েছে এনসিপিতে যোগ দেয়নি, কিন্তু তারা সেই মতাদর্শেরই। বিএনপি তাদের পদত্যাগ চাচ্ছে, সাথে খলিলুর রহমানের পদত্যাগ চাচ্ছে। আচ্ছা স্যার, মুন্না তুমি দেখাইতে থাকো। আচ্ছা, খলিল সাহেব সম্পর্কে একটু বলি স্যার। উনি হঠাৎ করে গতকালই উনি বলছেন যে করিডোর কি জিনিস, করিডোর কেন, করিডোর মানে করিডোর কোথায়, করিডোর কে, এটা তো একটা অবাস্তব কথা। এটা কারা তুলছে, কেন এতদিন আলোচনা হচ্ছে? উনি আরো মাসখানেক আগে বা 15-20 দিন আগে কেন এই ব্যাখ্যাটা দিলেন না যে আমরা এগুলোতে নাই, আমরা এগুলো? এখন তিনি বলছেন যে না, করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি, হবে ওরা। আপনার ব্যাখ্যা একটু জানতে চাই খলিল সাহেবের ভূমিকা সম্পর্কে। দেখুন, আমার ফ্রেন্ড লিস্টে অসংখ্য মানুষ আছেন ফেসবুকে আমার সঙ্গে কানেক্টেড। একজন মধ্যবয়সী ভদ্র মহিলা, তিনি আমাকে মেসেঞ্জারে নক করে জানান দিয়েছেন যে তার স্বামী খলিল সাহেবের ঘনিষ্ঠ বন্ধু, এবং তিনি একজন ভালো মানুষ, জ্ঞানী মানুষ। আমি তার নিরিখে কেন এই আনকাইন্ড কমেন্ট গুলো করছি, আরেকজন জ্ঞানী মানুষ ইত্যাদি। তো আমি তাকে জানান দিয়েছি উই এগ্রি টু ডিসএগ্রি। তার জ্ঞান গরিমা নিয়ে আমার কোনো রকমের প্রশ্ন নেই, কিন্তু বিষয় হচ্ছে আপনি জ্ঞানটা জনস্বার্থে কাজে লাগাচ্ছেন কি নাকি আন্তর্জাতিক শক্তি নিচয়ের স্বার্থে কাজে লাগাচ্ছেন, সেটাই দেখবার বিষয়। বাংলাদেশের মানুষ হয়ে আপনি যদি লয়ালিটিটা পরিষ্কার না করেন এবং ফোকাস না থাকে, তখন কিন্তু এসব প্রশ্ন উঠবে। এখন ধরুন, একবার জাস্টিস লতিফুর রহমানের আত্মীয় হিসেবে তিনি প্রধান উপদেষ্টার অফিসে বসেছেন। তিনি এখানকার সিস্টেম এবং ক্যারিয়ার ডিপ্লোম্যাট হিসেবে ফরেন সার্ভিস যেহেতু ছিলেন, তিনি খুব ভালো করেই জানেন। এখন দীর্ঘদিন পর তার হঠাৎ কেন এই খায়েশ হল, সেটার কারণ হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনুস তার আহ্বানে সাড়া না দিয়ে তিনি পারলেন। কারণ হচ্ছে তাদের সম চিন্তা, যেটাকে বলে দে আর ইন দ্য সেম পেজ ইংরেজিতে যদি আমরা বলি, এবং তাদের মানে নানান রকমের হোমোজিনিটি আছে একমাত্র নোবেল সহভাগ করা ছাড়া। তো ফলে আপনার এই যে পরিস্থিতিটা, দে আর ইন এ টিম, এবং দুজন মিলেই মূলত কিন্তু বাংলাদেশটাকে আজকে এই জায়গাটায় এনে দাঁড় করিয়েছে। সুতরাং দায় পরিপূর্ণভাবে উভয়ের স্কন্ধেই পড়বে। এখানে আপনার সহভাগিতার দায় তাদের আপনার লোকজন কিন্তু আঙ্গুল তুলবে, এটাই স্বাভাবিক। জি, আচ্ছা স্যার, এই কথাটা উনি যে বলছেন করিডোর কি এখন বুঝছেন না, প্লাস হচ্ছে যে না, তিনি তো নতুন টার্মিনোলজি ব্যবহার করছেন, বলছেন চ্যানেল। এখন চ্যানেল, হ্যাঁ, যে করিডোর শব্দটা বাদ দিয়েছেন উনি। অনেকের ধারণা তিনি হচ্ছেন শৃগালের মতো ধূর্ত এবং সিংহের মতো সাহসী মানুষ, এবং লজ্জা শরমের কোনো বালাই নেই। তো কারণ হায়া যদি না থাকে মানুষের, তখন মানুষ যে কোনো রকমের অভিনয় করতে পারে এবং ধরেই নেয় যাদের সামনে অভিনয়টা করছে তারা বোকার হবে না। স্যার, আপনি ঠিকই ধরেছেন। উনি বলছে যে না, ত্রাণ পাঠানোর জন্য। তো ত্রাণ পাঠাবে কি আকাশে বাতাসে নাকি? ওইটা তো রাস্তায় ঘাট হবে, করিডোর হবে। করিডোর শব্দটা উনি অমিট করতে চাচ্ছেন না। এখন আরেকটা হচ্ছে যে সেই কারণ তিনি দেখছেন এটা সেলেবল না, এই করিডোর শব্দটা, এই প্যাকেজটা সেলেবল না। এখন নতুন আপনার প্যাকেজ তিনি হাজির করবার চেষ্টা করছেন। মানে একজন ক্যানভাসার বা মলম বিক্রেতা, সে যদি দেখে তার যে ক্যানভাসের ঢঙে মলম আর বিক্রি করা যাচ্ছে না, তিনি তখন নতুন গীত শুরু করেন, গলার স্বর পাল্টে দেন এবং আপনার নিম্ন গ্রামে বা উচ্চ গ্রামে ভিন্ন স্বরে কথা বলা শুরু করেন।
আচ্ছা যাক, তো খলিল সাহেব আরেকটা বলেছেন যে পররাষ্ট্র উপদেষ্টা স্লিপ অফ দ্য টাং, তিনি ভুল করেছেন বা মুখ দিয়ে বেরিয়ে গেছে মুখ ফসকে। কিন্তু এই কথাটা পররাষ্ট্র উপদেষ্টা যখন বলেছেন যে সরকার নীতিগতভাবে করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, এটা যদি স্লিপ অফ টাং হয় তিনি তখনই তারপর দিন এটা ব্যাখ্যা করা উচিত ছিল পররাষ্ট্র উপদেষ্টা, কিন্তু তিনি তো সেটা করেননি আমি যতটুকু জানি। তার মানে আমি করিডোর পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে টক শো করেছি তৃতীয় মাত্রায়, জিল্লুর মহোদয়ের সঞ্চালনায় যেটি পরিচালিত হয়। ইজ এ ভেরি আর্টিকুলেট পারসন, এবং যেই পর্যায়ে খলিল মহোদয় এই ফরেন সার্ভিস ত্যাগ করে চলে গেছেন, কিন্তু তিনি সেটি করেননি। সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ ফরেন সেক্রেটারি পর্যায়ে পর্যন্ত তিনি উন্নীত হয়েছেন। সুতরাং তিনি একজন দুধে কূটনীতিক, তাকে খাটো করা, তার হয়ে ব্যাখ্যা দেওয়ার আমার মনে হয় এই আনকাটিয়াস কাজটি তার করা উচিত হয়। ঠিক আছে, এটা ভালো বলেছেন যে পররাষ্ট্র উপদেষ্টা যে কথাটি বলেছেন তার কথার উপরে কথা বলা, তার কথা স্লিপ অফ টাং বলা, এটা আমাদের খলিল সাহেবের উচিত হয়নি। ধন্যবাদ আপনাকে। এবং সেই ছাড়াও আরেকটি বিষয় এখন যেটা কথা বলতে চাই, আমাদের সাইফুল ইসলাম লিখেছেন মেটিকুলাস প্ল্যানে পদত্যাগ নাটক ভালোই জমছে। আচ্ছা ঠিক আছে, এটাও একটা প্ল্যান বলছেন অনেকে। আর আরেকটু হচ্ছে আর কমেন্টস